বিএনপি বলেছে আগে থেকে 31 দফায় যে আমরা ক্ষমতায় গেলে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা উচ্চকক্ষের সংবিধান সংস্কার করবো, সেখানে উচ্চকক্ষ আমরা ইন্ট্রোডিউস করবো। সারা তুষার যেটা বলছে যে উচ্চকক্ষ তো মৌলিক পরিবর্তন, এটা আসলে গণভোট ছাড়া এবং সংবিধান সংস্কার পরিষদ ছাড়া সেটা করতে পারতো না। আসলে কি তাই? আপনার তাই মনে হয়? নেসেসারিলি ওনারা তো 2/3 যদি মেজরিটি থাকে, যেটা এখন আছে, তখন তো ওনারা অ্যামেন্ডমেন্টের ব্যবস্থা তো করতে পারতেন। আরেকটা হচ্ছে যে ইভেন অ্যামেন্ডমেন্ট প্রক্রিয়াও তো চেঞ্জ করতে পারতেন চাইলে, তো সেটাও তো একটা সুযোগ ছিল। সো এখনও ওনারা তো সেই কথাগুলো বলছেন না যে শুধু 3/3 ভিত্তিতে সব কিছু করবেন, কিন্তু এই সুযোগ তো সবসময় ছিল। সো আই থিঙ্ক এই দ্বিতীয় কক্ষের ব্যাপারটা তো সেখানে আছে। আর অন্য যে পয়েন্টগুলো যেগুলো অ্যাকচুয়ালি সংশোধনের মাধ্যমে করা যায় না, কারণ মৌলিক কাঠামোর বিষয়, যেমন হাইকোর্টের ব্যাপারটা, আমি পার্সোনালি হাইকোর্ট এইভাবে বিকেন্দ্রীকরণ যেটার প্রস্তাব এসছে জুলাই চার্টারে, আমি পার্সোনালি সেটার বিপক্ষে। আমার মনে হয় আরও অনেকে হয়তো বিপক্ষে আছেন, এবং এগুলোর আসলে আরও অনেক তর্ক বিতর্ক প্রয়োজন আছে যে কেন এগুলো হওয়া উচিত না। আর যেগুলো নিয়ে ডিসেন্টিং নোট বিএনপি দিয়েছে, কোনোটার সাথে হয়তো আমরা পার্সোনালি একমত না, আপনি তো একমত থাকবেনই, বাট ওগুলো নিয়েও তো আলোচনা হওয়ার একটা সুযোগ হওয়া দরকার। আই থিঙ্ক এই যে সব কিছু, এবং আই থিঙ্ক এই আইডিয়াটা যে এগুলো পরবর্তীতে করা যাবে না, আপনার আগে থেকে সেট করবেন, আই থিঙ্ক এটা খুবই অগণতান্ত্রিক একটা আইডিয়া, যেখানে আপনি একটা ক্রান্তিকালীন, একটা অন্তর্বর্তীকালীন একটা পরিস্থিতির মধ্যে আছেন, সেখানে আপনি আগ বাড়িয়ে সব রিফর্মস করে দেবেন যেখানে আপনার ফুল পলিটিক্যাল প্রসেস চলছে না। সেটা আমার কাছে খুবই ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। সব তো পরে সরকারের কাছে দিয়েছে তো, এবং পরে সরকার না, কিন্তু হাত বেঁধে দেওয়ার চেষ্টাটা আমার কাছে এটা ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। আমি এই আসলে এই প্রসঙ্গটা আমি আসছি। আজিজুল বারী হেলাল, ধোঁয়াশাগুলো আপনারা আগে পরিষ্কার করতে পারতেন কিনা? আপনারা সবাই বলছেন যে গণভোটটা হয়েছে, জুলাই চার্টার কিভাবে ইমপ্লিমেন্ট হবে। আসলে কথাটা কি ঠিক? গণভোটটা কেন হয়েছে? গণভোটটা হয়েছে বিশ্বাস এবং অবিশ্বাস থেকে, যে একদল চিন্তা করতো যে ওই দল যদি ক্ষমতায় আসে এইগুলো ইমপ্লিমেন্ট করতে সে চাইবে না, আবার ওই দলও একই রকম চাইতো। এই বিশ্বাস অবিশ্বাস দূর করবার জন্য একটা গণভোটের আইডিয়া দেখলাম ইন্ট্রোডিউস করছে। আমরা তখন তীব্র প্রতিবাদ করেছিলাম, যেটা ফিলোসফিক্যাল এবং কনস্টিটিউশনাল এটা রং আইডিয়া। আপনি দেখেন এখন আমরা যে আপা যেটা বললেন, খুব নাইসলি বললেন, যা কিছু করবেন আপনি আলোচনা করবেন। আপনি আগের থেকে যদি একটা প্রি কন্ডিশন দিয়ে দেন, এই প্রি কন্ডিশন কি আমাদের এই সংসদ সবরেন, এই সংসদ কি মানতে বাধ্য? এটা প্রি কন্ডিশন আপনি দিলেন, এইভাবে সংসদ চলবে, এটা কি আসলে কোনো নীতিগত কথা হলো না? আবার ওইখানে আলোচনা করে যদি আপনারা কোনো কিছু আউটকাম আনেন, কোনো জিনিস যদি সংসদ অ্যামেন্ডমেন্ট, সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে চান বা কিছু যোগ বিয়োগ করতে, আপার কক্ষ করতে চান, সেইগুলো যদি মৌলিক স্ট্রাকচারের সাথে 72 যে সংবিধান তার মৌলিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিকতা, আপনাকে আবার গণভোটে যেতে হবে। তাহলে এই গণভোটটা আননেসেসারি বা কোর্টে যাবেন। হ্যাঁ, আর এখন তো দেখেন বাংলাদেশের, আমি দেখলাম, আমি গতকালকে আমাদের যে লার্নিং সেশনটা হয়েছে, আমরা যারা নতুন সংসদে যাচ্ছি, সেখানে আমি দেখলাম একমাত্র ইংল্যান্ডের কোর্ট, ইংল্যান্ডের পার্লামেন্ট সবরেন, আমি যেটা মনে করি। আমেরিকায়ও কিন্তু পার্লামেন্টে কিছু সংসদে কোর্টে যাওয়ার অধিকার আছে, বাংলাদেশেও তাই। তখন আমি প্রশ্ন করেছি বিএনপির কাছে, তাই তো আমরাও সবরেন না দেখি, আমরা একটা কিছু করলাম আইন, সেটা আবার কোর্টে যাওয়ার একটা ব্যক্তি আছে, কিন্তু ইংল্যান্ডে কিন্তু সেটা নেই। ইংল্যান্ডে পার্লামেন্ট যা বলবে তাই। সুতরাং আপনি এখন আমাদের এই জুলাই সনদ নিয়ে যে কথাগুলো হচ্ছে, এটা ইমপ্লিমেন্ট করার জন্য গণভোট হয়েছিল, এই কথাটা কি ঠিক? গণভোটে কি হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট, কিভাবে বাস্তবায়ন করবো, এটা গণভোট হয় কি করে? সারোয়ার তুষার, মৌলিক একটা পরিবর্তনের সিদ্ধান্ত হয় এই সংবিধান সংস্কার পরিষদে, তাহলে কি আবার গণভোটে যেতে হবে কিনা? দেখেন, এখানে দুটো জিনিস আমরা মনে হয় গুলিয়ে ফেলতেছি। একটা হচ্ছে এই সংসদের কাছে গণভোটের একটা বিধান আগে থেকেই ছিল। আপনি জানেন যে বিএনপির ইতিহাসে 2বার গণভোটের ইতিহাস আছে। মানে বিএনপি যখন পাওয়ারে ছিল, একবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, বেগম খালেদা জিয়ার সময়। তো এই যে আইনজীবী যারা কোর্টে গেলেন এবং গণভোটকেও তারা প্রশ্ন মানে রিটের আওতায় এনেছে। আচ্ছা, আপনাকে আমি একটি টকশোতে বলতে শুনেছি যে আইনজীবী, বিএনপির আইনজীবী কোর্টে গেছে, বিএনপির আইনজীবী, কিন্তু আমি এই বিষয়টি বিএনপি নেত্রীকে আইনজীবী, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি নাম ধরে ধরে বলেছেন তারা কখনো তারা বিএনপির সাথে সম্পৃক্ত না, বিএনপি আইনজীবী না। দুজন আছেন যারা বিএনপির আইনজীবী ফোরামের নির্বাহী কমিটির সদস্য। আমাকে একটু নাম বলতে পারেন? আমি এই মুহূর্তে নাম মনে নেই, হ্যাঁ আমার কাছে নাম আছে। আচ্ছা, সেটা যাই হোক, ধরেন তারা কোনো দলীয়, তিনি আমাকে এটা ডিনাই করেছেন, সেখানে আইনজীবী অ্যাপিয়ার করেছেন, তার মধ্যে যেমন জ্যোতির্ময় বড়ুয়া আছেন। হ্যাঁ, জ্যোতির্ময় বড়ুয়াকে চিনি, বাট এর মধ্যে মানে বিএনপি পন্থী আইনজীবীরাও আছেন। এটা কোর্ট আমলে তো মোটামুটি আপা ভালো জানেন। তাহলে হয়তো আজিজ বারী হেলালও চেক করে দিতে পারতেন। কেউ সংক্ষুব্ধ যদি হয়, আমার একটা বক্তব্য, ধরুন আমি তো বিএনপির একটা সম্পাদক, আমি যদি কোনো বিষয়ে সংক্ষুব্ধ হই,
আমাকে কোর্টে যেতে গেলে কি পার্টির কাছে পারমিশন নিতে হবে? না, সেটা তো ধরেন নভেম্বরে এই আদেশটা আসলো তখনই যেতে পারতেন তারা। না তখনই যেতে পারতেন যখন এই দলীয়ভাবে যদি কোর্টে যায় তখন আপনি বিএনপিকে ব্লেম দিতে পারেন। নির্দলের বাইরে গিয়ে বলতেছি যে আপনি একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এসেছে, রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন কিনা আপনি যে প্রশ্নটাই করতে চান, তাহলে এটা আপনি নভেম্বরে যখন এটা আসলো মানে এই আদেশটা, তখন আপনি গেলেন না কেন? কিন্তু আপনারা কেন ধরেই নিচ্ছেন যে বিএনপি আসলে এই রিটটা করিয়েছে এবং বিএনপি তাদের আইনজীবীকে নিয়োগ করে এই রিটটা চালাচ্ছে? এটা আপনারা কেন মনে এটা করছেন? মানে রাজনীতিতে অনেকগুলো আলামত থাকে। আমি যেদিন এই রিটটা আসলো সেদিনই সালাউদ্দিন ভাই বললেন যে আমরা এটা আমাদের উদারতা, আমরা ডেপুটি স্পিকার এটা বিরোধী দলকে দেব। আপনি ব্যাপারটা বুঝে দেখেন, যখন কিনা জুলাই সনদকে আপনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, জুলাই সনদকে প্রায় এটা কেন অবৈধ হবে না এরকম একটা রুল জারি হচ্ছে, তখন আপনি বলেন যে এটা আমাদের উদারতা। আরেকটি কথা আপনাকে বলি, এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা এই ইলেকশনে, কিন্তু এমনকি জামাতের একজন নেতা পর্যন্ত অ্যাডভোকেট শিশির মনি, তাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে কেন আসলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাই, এই কথাটা বারবার জামাত ইসলাম বলার পরও একজন নেত্রীও, একজন প্রার্থীও নারী প্রার্থীও দেওয়া হয়নি, তখন তিনি বলেছিলেন এই জুলাই সনদ এবারের জন্য না, এটা পরের জন্য। তো তাহলে তো এটা সেই দিক থেকে বললে তো বলতেই পারেন গণভোটের মধ্যে বলা আছে যে এই যে না একটা মানে নমিনেশন দেয়া নারীদের, এটা গ্র্যাজুয়ালি দলগুলো বৃদ্ধি করবে। আপনি 4 নম্বরটা এটা পড়ে দেখেন না, এটা জুলাই সনদে যে প্রস্তাবনাটা আছে সেটা গ্র্যাজুয়ালি ইমপ্লিমেন্ট করবে, কিন্তু যতটুকু দিতে হবে 5% যে নারীদের নমিনেশন দেওয়ার কথা, এটার কারণটা কি? আমি একটু বলি আজিজ ভাই হেলাল, আমি একটু এখানে একটু অ্যাড করে দিই, 5% যে মনোনয়ন দেওয়ার কথা সেটা এবার থেকে দেওয়ার কথা, এটা একদম জুলাই সনদে আপনি গো সেটা তো কোনো দলই দেয় না, কোনো দলই তো দেয় না। হ্যাঁ, কোনো দলই দেয়নি, কোনো দলই দেয়নি, তার মানে সেই জন্য বলছি আমরা দিতে বাধ্য না তো। না ওইগুলো দামি প্রার্থী। সাকিব ভাইরা তো ইলেকশনে একজন ইলেকশন করেছেন বেসিক্যালি, বাকিরা হচ্ছে এটা জাস্ট এই কাজটা বলা সম্ভব এই কারণে বলেছেন। এনিওয়ে এগুলো প্রশ্ন না, আপনি আমাকে যেটা করেছিলাম ওটা রেসপন্স করতেছিলাম আসলে। তো সো গণভোট যে আইনজীবীদের প্রশ্ন করা দরকার ছিল যে গণভোট তো আমার সংবিধানে ছিল, আপনি সেই জিনিসটা আওয়ামী লীগ 2/3 মেজরিটি জোরে গণভোটের মতো একটা জিনিস সংবিধানের বিশেষ বিশেষ ব্যাপারে জনগণের কাছে যাওয়া হবে এরকম একটা বিধান আওয়ামী লীগ বাতিল করে দিয়েছে। এই সিদ্ধান্তটা ইটসেলফ চ্যালেঞ্জ মুখে পড়ার কথা। আপনি জানবেন যে অন্তর্বর্তী সরকার আসার পরে ওই পঞ্চদশ সংশোধনী নিয়ে যে শুনানি, সেখানে কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকারটা ফিরিয়ে আনা হয়েছে এবং গণভোটের বিধানটাও আবার ফিরিয়ে আনা হয়েছে। তাহলে আপনি এখন আবার এই গণভোট অবৈধ বা সংবিধানে নাই এই প্রশ্ন করার কি মানে? না, কিন্তু আছে কি সংবিধানে? আসলে সংবিধানে তো থাকবে না, যে কারণে হাসিনা অনেক কিছু বাদ দিয়েছে, হাসিনা তত্ত্বাবধায়ক সরকারও বাতিল করে দিয়েছিল, কিন্তু সেটা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের ইনকর্পোরেট করতে হবে, ঠিক না? তো এখন গণভোট যে বাতিল করে দিয়েছে, আপনি তো এটা ইনকর্পোরেট না করে কি করে আপনি দাবি করবেন ছিল বলে আমি সেটা মেনে নেব? না, এটা প্রয়োজন ছিল কিনা এটা নিয়ে রিট হয়েছে, গণভোটের কনভিন্সিং মনে হবে না। এটা বিএনপির পক্ষ থেকে ওই সময় ঐক্যমত্য কমিশনে কি বলা হয়েছে আমি আপনাকে ওটা বলি যে এই প্রশ্নটা তখন এসেছে, এটা তো নতুন প্রশ্ন না যে এইটা তো সংবিধানে নাই গণভোটের ব্যাপারটা, তাহলে আপনি কিভাবে আমরা এই গণভোট আয়োজন করব? তখন সালাউদ্দিন ভাই পরিষ্কার বলেছেন, এগুলো পত্রিকায় রিপোর্ট এবং টেলিভিশনের টেলিকাস্ট এখনো রয়ে গেছে, যে জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে আমাদের 142 যে গণভোট সেটা তো খুব স্পেসিফিক সংবিধান সংক্রান্ত কোনো সংশোধনীর জন্য এটা প্রযোজ্য নাকি? এর বাইরে যদি আপনার জাতীয় জীবনে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু অ্যারাইজ করে যেটা আপনার জনগণের মতামত নেওয়া দরকার, আপনি কি করবেন? উনি এই কথাই বলেছেন যে জাতীয় জীবনে যদি এমন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু আসে যেটার ব্যাপারে গণভোট আয়োজনে সংবিধানে বিধিনিষেধ নাই, সেই ক্ষেত্রে মানে গণভোট আয়োজনে কোনো বাধা নেই। এখন আপনার কাছে যে প্রশ্নটি ছিল তাহলে কি আরেকবার গণভোটে যেতে হবে? হ্যাঁ, অফকোর্স আরেকবার গণভোট লাগতে পারে। সেটা কি আপনার জুলাই সনদেও বলা আছে যে কি কি সাংবিধানিক প্রশ্নে আপনি জনগণ, যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার যদি আবার কোনো সরকার বাতিল করতে চায়, যদি এই যে খোদ গণভোটের বিধান সংবিধান আছে এটা যদি কোনো সরকার বাতিল করতে চায় তাহলে আপনার গণভোট লাগবে। ফলে এটা তো আবার এই সরকার যখন কাজ করবে, ধরেন এই সরকারের 4 বছরের মাথায় কোনো একটা গুরুতর কনস্টিটিউশনাল প্রশ্নে চেঞ্জ জানতে চাচ্ছে যেটার জন্য গণভোট আয়োজন করা দরকার, সেটা তো সে করবে। এই বিধানটাই তো বরঞ্চ ফেরত আসতেছে। দুই জিনিস, একটা হচ্ছে এই গণভোট যেটা হয়েছে এটা পরিষ্কার জুলাই সনদ আদেশে বলা আছে যে এটা কিসের এক্সারসাইজ, এটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের এক্সারসাইজ, জনগণের যে গাঠনিক ক্ষমতা থাকে, সার্বভৌম ক্ষমতা থাকে, সেটার এক্সারসাইজ হচ্ছে এই গণভোট। রাষ্ট্রপতি অধ্যাদেশটা আসলে দিতে পারেন কিনা সেই বিষয়টি আছে, এটা তো অধ্যাদেশ না, এটা তো আদেশ। সেটা দিতে পারেন কিনা সংবিধান প্রশ্নে, সংবিধানে তো এরকম সেটা যদি আপনি সংবিধানের ভেতরে থেকে জিজ্ঞেস করেন তাহলে দিতে পারে না, কিন্তু উনি তো সংবিধানের ভেতর থেকে এটা দেন নাই।